নতুন বাংলাদেশ গড়তে কাতারের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। প্রবাসীদের সহায়তায় ঘুরে দাঁড়িয়েছে দেশের অর্থনীতি। সার্বিকভাবে আমি বলবো যে খুব চমৎকারভাবে গেছে। আমাদের অসংখ্য ধন্যবাদ, আপনারা অনেক সহযোগিতা করেছেন আমাদের। দীর্ঘ ৬ বছর পর হতে যাচ্ছে ডাবের জাতীয় সম্মেলন। বিএনপিপন্থী চিকিৎসকের মধ্যে উৎসাহ, ১৫০০ সদস্যপদ বাতিলের জটিলতা। যারা ৫ই অগাস্টের পূর্বে দলের কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিল তারাই আগামী নির্বাচনে ভোটদান করবেন। একটি উৎসবমুখর পরিবেশে যেন এই ঐক্যবদ্ধ ড্যাব এই আসেন, সেই ধরনের নেতৃত্ব যেন আসেন। জনবল সংকটে খুঁড়িয়ে চলছে টাঙ্গাইলের ভূঁইয়াপুর উপজেলার হাসপাতাল। বিকল রোগ নিয়ন্ত্রণের যন্ত্রপাতি, সেবা না পেয়ে রোগীদের দুর্ভোগ। ৭ বছরে শেষ হয়নি জয়পুরহাট শহর থেকে হারাইল পর্যন্ত ৪ লেনের কাজ। যানজট আর ধুলোবালিতে নাকাল নগরবাসী। মুকুল কম আসার পর এবার খরার ঝরছে গুটি। আমের ফলন নিয়ে দুশ্চিন্তা রাজশাহীর কৃষক, বেশি বেশি সেচের পরামর্শ। নোয়াখালীতে কয়েকদিনের বৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি, জমিতেই পচে যাচ্ছে কেটে রাখা ধান, লোকসানের শঙ্কায় চাষি। এবং ভারতের পদক্ষেপের জেরে পাল্টা ব্যবস্থা, পাকিস্তানের ঐতিহাসিক সিমলা চুক্তি স্থগিত, আকাশ সীমায় ভারতীয় বিমান চলাচলের নিষেধাজ্ঞা। দর্শক শুভ সকাল, দেখছিলেন শিরোনামগুলো। সংবাদ সকালে আপনাদের সাথে আছি মারজানা শক্তি। জানাবো বিস্তারিত খবর। নতুন বাংলাদেশ গড়তে কাতারের কাছে বিনিয়োগ সহ অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি বলেন, বাংলাদেশ কাতার সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। কাতারি ২ নেতার সাক্ষাতে এমন নানা বিষয় আলোচনা হয়। এদিকে বাংলাদেশকে অর্থনৈতিক হাব হিসেবে তৈরির চেষ্টায় ইতিবাচক সাড়া মিলেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সাইফুর রিপনের প্রতিবেদন। বৃহস্পতিবার কাতারের দোহায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় নতুন বাংলাদেশ গড়তে বিনিয়োগ করা সহ অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। পারস্পরিক সহযোগিতা বাড়াতে প্রধান উপদেষ্টাকে উচ্চ পর্যায়ের কারিগরি দল পাঠানোর পরামর্শ দেন কাতারের প্রধানমন্ত্রী। এ সময় আর্থনা সামিটের সাইডলাইনে উচ্চ পর্যায়ের বৈঠকের জন্য কাতারের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসনে পুনরায় সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। এদিন কাতারের একটি হোটেলে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। দেশের অর্থনীতিকে মজবুত রাখতে ভূমিকা রাখায় প্রবাসীদের ধন্যবাদ জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। পুরো অর্থনীতি চলতেছে, কত মাল আমরা পাঠাতে পারলাম, কত সস্তায় পাঠাতে পারলাম। সস্তায় পাঠাতে না পারলে আমাদের জিনিস মানুষ কিনবে না, তো আমরা এই দাম তো গ্রাহকের কাছ থেকে আমার নিতে হবে। আমরা একটা অ্যাপ বাইর করতেছি, যারা প্রবাসী আছেন দুনিয়ার সব দেশে, তাদের জন্য যার যার জগতের একটা আলাদা অ্যাপের মধ্যে আপনি সমস্ত বর্ণনা দেবেন, আপনি কি করতে চান, কি করতেছেন, কি হলে ভালো হবে, পরামর্শ দিতে চান পরামর্শ দেবেন, অথবা বলবেন এটা হলে আমি এটা করে দিতে পারবো, আমরা শুধু খোপগুলো বানিয়ে দেবো। খোপগুলো বানিয়ে দিলে এই জিনিস, যাতে করে আপনাদের সঙ্গে আমাদের কন্টিনিউয়াস ইন্টারাকশন হয়। প্রধান উপদেষ্টার ৪র্থ দিনের কর্মসূচি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। রোহিঙ্গা ক্রাইসিসের জন্য তাদের সাপোর্ট চেয়েছেন এবং কাতারও বলেছেন যে হ্যাঁ আমাদেরকে এই বিষয় যাতে এটা একটা সাস্টেনেবল সলিউশন হয় এবং এই ফলে যাতে রোহিঙ্গারা তাদের দেশে ডিগনিটির সাথে ফিরে যেতে পারে। কাতার সরকারের ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলেও জানান শফিকুল আলম। উনি ইন্টারিম গভর্নমেন্ট একটা ম্যানুফ্যাকচারিং ইকোনমিক হাব বানাতে চান। এটা শুধু বাংলাদেশের জন্য না, এটা পুরো রিজিয়নের জন্য। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। যে কোনো মূল্যে দেশের গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় তিনি এই আহ্বান জানান। বলেন, জনগণের চাওয়ার সঙ্গে একটি মহলের চাওয়ার পার্থক্য রয়েছে। ৩১ দফা নিয়ে জনগণের কাছে যেতে নেতাকর্মীদের নির্দেশনাও দেন তারেক রহমান। আপন অপুর রিপোর্টে বিস্তারিত। দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়েছে বিএনপির ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালা। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সামনে নির্বাচন মাথায় রেখে সব নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন ৩১ দফায় দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর বিএনপি। তিনি বলেন কোনোভাবেই যেন গণতন্ত্রের উত্তরণ বাধাগ্রস্ত না হয়, বাধাগ্রস্ত হলে সবকিছু ধ্বংস হয়ে যাবে। কোনোভাবেই যাতে গণতন্ত্রের উত্তরণ, মানুষের ভোটের অধিকার, রাজনৈতিক অধিকার বাধাগ্রস্ত না হয়। কারণ মানুষের গণতান্ত্রিক অধিকার এবং রাজনৈতিক অধিকার যদি বাধাগ্রস্ত হয়, সব কিছু তাহলে ধ্বংস হয়ে যাবে, সব কিছু বাধাগ্রস্ত হবে। এ সময় তারেক রহমান আরো বলেন, মানুষের ভোটের অধিকার নিশ্চিতের মাধ্যমে অর্থনৈতিক স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করতে হবে। বাংলাদেশে যে কোনো মূল্যে মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। বাংলাদেশে যে কোনো মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের অর্থনৈতিক স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করতে হবে। বিএনপির প্রতিটি নেতাকর্মীকে জনগণের সঙ্গে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আহ্বান জানান তারেক রহমান। আপনার সংস্কার কার্যক্রমকে যদি আপনার চলমান রাখতে হয়, বাস্তবায়ন করতে হয়, আপনাকে জনগণের কাছে যেতে হবে। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। নির্বাচন আয়োজনে ইসির প্রস্তুতি ইতিবাচক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বললেন, ফ্যাসিস্ট সরকারের দোসররা আদালতে হুমকি ধামকির মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে অকার্যকর করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে নির্বাচনের রোডম্যাপ দ্রুত ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। বৃহস্পতিবার রাজধানীতে বিভিন্ন অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। নিয়াজ মোর্শেদের রিপোর্ট বিস্তারিত। বাংলাদেশকে স্থিতিশীল করতে নির্বাচনের কোনো বিকল্প নেই মন্তব্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় অংশ নিয়ে কথা বলেন তিনি। আর বিএনপির নয়াপল্টনের কার্যালয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলন করে বলেন, শেখ হাসিনার দোসররা আদালতে দাঁড়িয়ে হুমকি ধামকির মাধ্যমে বর্তমান সরকারকে অকার্যকর করার চেষ্টা করছে। হাসিনার গণহত্যাকারী বাহিনীর নেতারা দীর্ঘ 15.5 বছরের ভয়াবহ অপশাসনের জন্য ক্ষমা চাওয়া তো দূরে থাক, উল্টো আদালতে হুমকি দামকি দিচ্ছেন। হাজারো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আরও বড় ফ্যাসিস্ট হয়ে ফিরে আসার হুমকি দিচ্ছে। বৃহস্পতিবার বিকেলে গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দুটি রাজনৈতিক দল জন অধিকার পার্টি ও গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গে বিএনপির লিয়াজু কমিটির বৈঠক হয়। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন ঘিরে ইসির প্রস্তুতি ইতিবাচক, দিনক্ষণ প্রকাশ করার আহ্বান জানান তিনি। সংস্কারের জন্য অপেক্ষা নয় যে নির্বাচন কমিশন বলেছে যে নির্বাচন হচ্ছে মানুষের ভোটাধিকারের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা। এটা একটা ক্লিয়ার কাট হচ্ছে জনগণের ম্যান্ডেট, জনগণের মালিকানার বিষয়। আর সংস্কার হচ্ছে যেটা কারেক্টলি বলেছে, সংস্কার হচ্ছে চলমান প্রক্রিয়া। কারা গণতন্ত্র চায় আর কারা চায় না তা জনগণকে ঠিক করতে দেওয়া হোক বলেও মন্তব্য করেন তিনি। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। 15.5 বছর চেপে বসা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা এত সহজে ভেঙে পড়বে তা কল্পনাও করেনি দেশের মানুষ। মুখ খুলে কথা বলতে পারবেন তা চিন্তাও করেনি বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি বলেছেন, ভারতের প্রভাবমুক্ত হতে হলে এদেশে আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করতে হবে। এদিকে মানুষের আইনবাদ নিয়ে দেশের মধ্যে আল্লাহর আইনকে প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। এনআই নাহিদের রিপোর্ট। বৃহস্পতিবার কাফরুল থানা দক্ষিণ আয়োজিত দাওয়াতি গণসংযোগ ও সহযোগী সদস্য সংগ্রহ পথসভায় অংশ নেন জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। অনুষ্ঠানে তিনি বলেন, গেল 15 বছরে আওয়ামী লীগ গুম, খুন, অত্যাচারের সব সীমা পার করে ফেলেছে। 15.5 বছর বাংলাদেশের মানুষ নির্যাতিত হয়েছে, লক্ষ লক্ষ মানুষ, হাজার মানুষকে জীবন দিতে হয়েছে, হাজার মানুষকে আয়না করে নিয়ে বেখবর করে রাখা হয়েছে, আবার হাজার মানুষ পঙ্গু হয়েছে। কিন্তু সব কিছুর একটা সীমা থাকে। আল্লাহ জালিমদেরকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে হজ কর্মশালায় জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান ও সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সহ কেন্দ্রীয় ও মহানগরী নেতারা অংশ নেন।
এ সময় মানুষের আইন বাদ দিয়ে দেশের মধ্যে আল্লাহর আইনকে প্রতিষ্ঠার আহ্বান জানান জামায়াত নেতারা। মানুষের আইনকে নিচে নামাইতে হবে আর আল্লাহর আইনকে ঊর্ধ্বে তুলে ধরতে হবে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আওয়ামী লীগের সময়ে খুন, গুম ও আয়নাঘর প্রকল্প বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ হিল আমান আজমি। এ সময় তিনি বলেন, সংস্কার এবং বিচারের আগে কোনো নির্বাচন নয়। সংস্কার এবং বিচার ছাড়া এই ফ্যাসিবাদ যদি জুলাই হত্যা সহ গুম খুন এগুলো বিচারের আগে কোনো নির্বাচন নয়, কারণ নির্বাচিত কোনো দল করবে আমি এমন কোনো আশা দেখি না। নির্বাচিত দল যেগুলো বিচার করবে আর সংস্কার করবে তাহলে তার 53 বছর করেনি কেন? অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেয়া প্রয়োজন বলেও মত দেন বক্তারা। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা। সম্প্রতি দুই উপদেষ্টার সাবেক এপিএসের দুর্নীতির অভিযোগের বিষয়ে আইন মেনেই সিদ্ধান্ত নেবে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সংস্থাটির মহাপরিচালক। এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং ভোলা 4 আসনের সাবেক এমপি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ফজলে আদিত্যের রিপোর্টে বিস্তারিত। স্থানীয় সরকার মন্ত্রণালয় ও যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ার একান্ত সচিব মোয়াজ্জেম হোসেন ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবির বিরুদ্ধে তদবির বাণিজ্যের অভিযোগ ওঠে। সম্প্রতি দেশের প্রথম সারির গণমাধ্যমে এমন তথ্য প্রকাশিত হওয়ার পর নড়েচড়ে বসে দুর্নীতি দমন কমিশন দুদক। অভিযোগ ওঠে ফেসিবাদের দোসর চিকিৎসক, প্রকৌশলী সহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাদের অর্থের বিনিময়ে পুনর্বাসন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেয়া এই ছাত্র প্রতিনিধিরা বিনিময়ে হাতিয়ে নেন কোটি কোটি টাকা। উপদেষ্টার এপিএসের দুর্নীতির সুনির্দিষ্ট তথ্য পেলে আইনি প্রক্রিয়া অনুসরণ করে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানান দুদক মহাপরিচালক আক্তার হোসেন। এই বিষয়গুলো আপনারা গণমাধ্যমে প্রকাশ করে থাকেন, আমরা অত্যন্ত গুরুত্বের সাথে সেই বিষয়গুলো বিবেচনা করে থাকি। আপনার এমনটা মনে করার কোনো কারণ নাই যে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত গৃহীত হবে না। অবশ্যই যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে সবগুলো বিষয় বিবেচনা করা হবে। এদিন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বিরুদ্ধে 27 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 261 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করে সংস্থাটি। একই সঙ্গে প্রায় 14 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 85 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগে আরেকটি মামলা করা হয় ভোলা আসনের সাবেক এমপি আব্দুল আল জ্যাকবের বিরুদ্ধে। 27 কোটি 38 লক্ষ টাকারও বেশি মূল্যের জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন পূর্বক ভোগ দখলে রেখে এবং তার নামেও 6টি ব্যাংক হিসাবের মাধ্যমে 260 কোটি 94 লক্ষ টাকারও বেশি মূল্যের অস্বাভাবিক লেনদেন পূর্বক উক্ত টাকা জ্ঞাত সারে হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। জ্যাকব স্ত্রীর 3 কোটি 28 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেয় দুদক। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। দীর্ঘ 6 বছর পর হতে যাচ্ছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের জাতীয় সম্মেলন ঘিরে বিএনপিপন্থী চিকিৎসকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। পুরনো কমিটি ভেঙে দিয়ে গঠন করা হয়েছে সম্মেলন বাস্তবায়ন কমিটি। তবে আগের সম্মেলনে 1,500 আজীবন সদস্য পদ বাতিল, ভুয়া সদস্য বাছাই সহ বিভিন্ন বিষয়ে দেখা দিয়েছে জটিলতা। তবে সব সমস্যা কাটিয়ে বিএনপি মনা সব চিকিৎসকের সমন্বয়ে দ্রুতই সম্মেলন শেষ করতে চায় বাস্তবায়ন কমিটি। হাসান আল মাহমুদের রিপোর্টে বিস্তারিত। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের কেন্দ্রীয় সম্মেলন ঘিরে তৎপরতা বেড়েছে বিএনপিপন্থী চিকিৎসকদের। ভোটার তালিকা হালনাগাদ করা, প্যানেল চূড়ান্ত সহ নানা কাজে ব্যস্ত সময় পার করছেন চিকিৎসকরা। 6 বছর পর গণতান্ত্রিক চর্চায় ফিরছে বিএনপির এই সহযোগী সংগঠনটি। এবার নেতৃত্ব নির্বাচিত হবে সদস্যদের সরাসরি ভোটে। তাই উৎসব মুখর নির্বাচনের একাধিক প্যানেল ঘিরে দেখা দিয়েছে বিভক্তি। ত্রুটিপূর্ণ সদস্য তালিকা নিয়েও আপত্তি করছেন অনেকেই। যে 2900 সামথিং যে ভোটার লিস্ট, এখানে কিছু ডুপ্লিকেশন আছে এবং কিছু ফলস ভোটার আছে। সে পাসই করে নাই ওই ডেটে, স্টুডেন্ট, কিন্তু তার নাম ডাক্তার হিসেবে দিয়ে ভোটার লিস্টে উঠে গেছে।
এবারের নির্বাচন সব সদস্যদের অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক করার দাবি জানান ড্যাব সদস্যরা। 2350 যে লাইভ মেম্বার ছিল সেখান থেকে 1531 জন বাদ পড়েছে, তাদেরকে এখানে এই ভোটার তালিকায় সংযুক্ত করে তারপরেই এই নির্বাচন হতে হবে। ঐক্যবদ্ধ আমরা ছিলাম, ঐক্যবদ্ধ আছি, সামনে আরো ভালোভাবে আমরা কাজ করার সুযোগ পাবো। পতিত আওয়ামী লীগের আমলে সদস্যপদ নবায়ন না করা, সংগঠনের সঙ্গে নিয়মিত যোগাযোগ না রাখা সহ বিভিন্ন কারণে কিছু সদস্যের পদ বাতিল হয় বলে জানান ড্যাবের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি। কারণ বহু লাইভ মেম্বারের কাছে আমরা আমাদের ছেলেরা আমরা নিজেরা গিয়েছি যে ভাই আপনার ফর্মটা শুধু আপনি ইনফরমেশনটা আপডেট করে দিবেন, কোনো টাকা লাগবে না। They did not agree with us. সেই কারণে আমাদের চেয়ারম্যানের সাথে আলাপ হওয়ার পরে একটা সিদ্ধান্ত হয়েছে নেতৃবৃন্দের যে যারা 5ই অগাস্টের পূর্বে দলের কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিল এবং সদস্যপদ গ্রহণ করেছিল তারাই আগামী নির্বাচনে ভোটদান করবেন। নির্বাচন ঘিরে একাধিক প্যানেল থাকলেও সবাইকে নিয়ে নির্বাচনের প্রস্তুতি হচ্ছে বলে জানান সম্মেলন বাস্তবায়ন কমিটির এই সদস্য। সংগঠনের যারা মেম্বার আছেন তারা তাদের মেম্বারশিপগুলো কি কতটুকু যাচাই বাছাইয়ের কাজ চলছে এই মুহূর্তে। তো সেখানে আমরা আশা করি যে একটি উৎসবমুখর পরিবেশে যেন এই ঐক্যবদ্ধ ড্যাব এই আসেন, সেই ধরনের নেতৃত্ব যেন আসেন। দ্রুত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবে বলেও জানান তিনি। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গভীর রাতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে যৌথ বাহিনী। শুক্রবার মধ্যরাতে হাতিরঝিলে এই চিত্র দেখা যায়। পুলিশ জানায় রাতে রাজধানীবাসী যেন নিরাপদে এবং নির্বিঘ্নে চলাচল করতে পারে সেই উদ্দেশ্যে তাদের অভিযান। তারা আরও জানায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের এই তল্লাশি কার্যক্রম সব সময় চলমান থাকবে। এ সময় বৈধ কাগজপত্র ছাড়া মোটরসাইকেল এবং গাড়ি চালকদের মামলা দিতে দেখা যায়। সহযোগিতা করার জন্য এবং দেশের মানুষের নিরাপত্তার সাথে এই অভিযান আমাদের চলমান এবং যারা বেপরোয়াভাবে গাড়ি চালাবে তাদেরকে শাস্তির আওতায় এবং জরিমানার আওতায় আমাদের লক্ষ্য এবং রাজধানীবাসীর জনমানে একটা নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা। অবহেলা, অব্যবস্থাপনা, অনিয়ম আর দুর্নীতির কারণে টাঙ্গাইলের ভূঁইয়াপুর উপজেলা 50 শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সটি এখন হয়ে উঠেছে ভোগান্তির আরেক নাম। এ নিয়ে একাধিক অভিযোগের পরেও দেখা হয়নি কোনো ধরনের পদক্ষেপ। অভিজিৎ ঘোষের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার 50 শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে উপজেলা সহ আশেপাশের 3টি উপজেলার মানুষও চিকিৎসা নিতে আসেন। তবে কোটি টাকা ব্যয়ে কেনা যন্ত্রপাতি অকার্যকর অবস্থায় পড়ে আছে। এক্স-রে ফিল্ম না থাকায় সেটি বন্ধ রয়েছে। আল্ট্রাসোনোগ্রাফি মেশিনও ব্যবহার হচ্ছে না। হাসপাতালের সিঁড়ি, মেঝে ও দেয়ালে ময়লা আবর্জনা ও পানের পিকের কারণে জীর্ণ অবস্থা। পুরুষ মহিলা ওয়ার্ডের টয়লেট ব্যবহারের অনুপযোগী। এমনকি অনেক ওয়ার্ডের ফ্যানও বিকল হয়ে রয়েছে। জেনারেটর ব্যবস্থা না থাকায় রাতে বিদ্যুৎ চলে গেলে পুরো হাসপাতালে অন্ধকার হয়ে যায়। অভিযোগ আছে হাসপাতালে কনসালটেন্টরাও আসে না নিয়মিতভাবে। ঘন্টার পর ঘন্টা চিকিৎসকের জন্য অপেক্ষা করলেও ঠিকমতো সেবা পান না রোগীরা। ফলে তাদের বাধ্য হয়ে যেতে হচ্ছে বেসরকারি হাসপাতালগুলোতে। বসে নাই, 10টার দিকে বসে, বসবে না বসবে এটা তো আমরা জানি না। এই ওষুধটা পাওয়া যায় না, হাসপাতালে আসলে মনে করেন যে ফেরত যেতে হয়। তো এখন এগুলো সাপ্লাই না দরকার অত্যন্ত। এক ওষুধ খাওয়ার পরে তাহলে তো ওই ফুরা জায়গা ওষুধ, তারপরে এখন ওষুধগুলি আবার আনতে হবে না, তা আনে না। আমার এই বাচ্চা অসুস্থ, খুব শিশু ডাক্তারের কাছে আসছি, তা এখনো আসে নাই। হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করে বলেছেন লোকবল সংকট আছে। আর সিভিল সার্জন জানান বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা চলছে। একটা রোগীর পিছনে কটা করে লোক আসে না, লোক আসে তো সেগুলো পরিষ্কার অপরিষ্কার হবে না, সে পরিষ্কার করতে হবে না। আমার তো লোক সংকট আছে, আলটা করার তো লোক নেই। আমাদের লোক আছে, ডাক্তারি তো কমে গেছে অনেক। ওষুধ পাচ্ছে না, সেটা তো আমরা ব্যবস্থা নিচ্ছি। আমাদের যেখানে লেখা দরকার লিখতেছি। আমাকে জানাবেন, আমি এটা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো। সব তো সম্ভব না, সমস্যা অনেক আছে, কম বেশি সব হসপিটালে আছে। আমার লিমিটেশনের মধ্যে যেগুলি আছে এগুলি আমি কভার করার চেষ্টা করবো, যাতে এগুলি মানে কি করা যায়। দ্রুত হাসপাতালের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা দেখতে চান ভুক্তভোগী ও এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি।
জয়পুরহাট শহরে 0 পয়েন্ট থেকে হারাইল 4 লেন সড়ক নির্মাণ কাজ শেষ হয়নি 7 বছরেও। এতে শহরে চরম যানজট ও ধুলোবালির মধ্য দিয়ে চলছে হাজার হাজার মানুষ। এ ভোগান্তির যেন কোনো শেষ নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলেই দ্রুত কাজ শেষ হবে বলে জানায় সড়ক বিভাগ ও জেলা প্রশাসন। রেজাউল করিম রেজার রিপোর্ট জানাচ্ছেন নুসরাত শোভা। জয়পুরহাট শহরের 0 পয়েন্ট থেকে হারাইল পর্যন্ত জয়পুরহাট বগুড়া আঞ্চলিক মহাসড়কের 2.5 কিলোমিটার 4 লেন সড়ক নির্মাণ প্রকল্প অনুমোদন হয় 2017 সালে। 2018 সালের 30 সেপ্টেম্বর কাজের উদ্বোধন করে ঠিকাদারি প্রতিষ্ঠান। কথা ছিল 1.5 বছরের মধ্যেই শেষ হবে কাজ। এরপর থেকে নানা জটিলতায় একের পর এক পরিবর্তন হয়েছে ঠিকাদার। তবে 7 বছরেও কাজের কোনো অগ্রগতি নেই। পুরো সড়ক খানাখন্দে ভরপুর। এতে শহরে চরম যানজট ও ধুলোবালির মধ্য দিয়ে চলছে হাজার হাজার মানুষ। যেন ভোগান্তির কোনো শেষই নেই। কাজ বন্ধ। কেন বন্ধ? ড্রেনের নাকি নকশা ত্রুটি হয়েছে। কিভাবে আপনারা নকশা ভুল না সংশোধন কিভাবে করবেন? আমরা চাই আমাদের এই 4 লেন রাস্তাটা কমপ্লিট। আমাদের এই ডিভাইডারটা ছোট দিলে একটু ভালো হতো, কারণ আমরা গাড়ি ঘোড়া নিয়ে যাই, গাড়ি ঘোড়া এই রাস্তাঘাটে গাড়ি ঘুরান যায় না। রোড সাইড আমাদের এটা একখানতে হয়তো 2টা গাড়ি পাস করতে গেলে এই গাড়ির সঙ্গে ওই গাড়ি বসা খাবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে দ্রুতই কাজ শেষ হবে বলে জানায় সড়ক বিভাগ ও জেলা প্রশাসন। জয়পুরহাটের কিন্তু এই একটা মাত্রই রাস্তা। আমরা আপাতত এটাকে পত্র প্রেরণ করেছি এবং আমরা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছি এবং অতি দ্রুতই মন্ত্রণালয় থেকে একটা যৌথ টিম এসে এটার সম্ভবত যাচাই করে তারা ডিজাইনটাকে রিডিজাইন করার জন্য সিদ্ধান্ত দিবে আমরা আশা করছি। আগামী 30 জুন 2025 পর্যন্ত নির্ধারণ করা আছে। আমরা কাজ 30 জুনের মধ্যেই শেষ করতে পারবো বলে আমরা আশা করতেছি। রাস্তাটি আরো প্রশস্ত করে নির্মাণের দাবি এই ছাত্র নেতার। 24 ফিটের দুই পাশের দুই রাস্তার মাঝখানে যদি 3 ফিটের একটা আইল্যান্ডই দেওয়া হয় তাহলে সেখানে রাস্তার প্রশস্ততা কতটুকু থাকে? তবে আর কোনো আশ্বাস নয়, দ্রুতই সড়ক নির্মাণ কাজ শেষ হবে এই প্রত্যাশা জয়পুরহাটবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। গ্রীষ্মের প্রখর রোদে এবছর আমের গুটি ঝরছে। চৈত্র ও বৈশাখে রাজশাহীর সব এলাকায় কাঙ্ক্ষিত বৃষ্টি না হওয়ায় চিন্তার ভাঁজ চাষিদের কপালে। আবার যেসব এলাকায় বৃষ্টি হয়েছে সেখানে গুটি টিকলেও সামনের দিনগুলোতে কাল বৈশাখী নিয়ে শঙ্কা তাদের। ফলে গাছে গুটি টেকানো এখন বড় চ্যালেঞ্জ। কাজী শাহেদের প্রতিবেদন। রাজশাহীতে এবার বড় গাছে আমের দেখা কম মিলছে, ভালো করালি দেখা মিলছে ছোট গাছে। বাগানের আম পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন আম চাষিরা। শুরুতেই গাছে মুকুল কম আসা আর খড়াই গুটি ঝরে পড়াই খানিকটা দুশ্চিন্তার ছাপ তাদের কপালে। এবার বড় গাছ থেকে ছোট গাছে গুটি বেশি ছিল, এই জন্য গুটিগুলো আপনার হচ্ছে যে ছোট গাছেই অধিক পরিমাণ আম আসছে আর বড় গাছ আসে নাই। আবহাওয়ার পরিবর্তনের কারণে বৃষ্টি কম, এই জন্য আপনার গুটিগুলো কম টিকছে। মুকুল কমের কারণে আমও কমে বাড়ে, আর আবহাওয়াটা খুব খারাপ, ওয়েদার যদি ভালো হতো তাহলে আমটা ভালো হতো। আশা করছি যে আমাদের গাছে ভালোই ফলন হবে, গুটি অনুযায়ী ভালো ফলন হবে। এখন পর্যন্ত আশা করা যায়, ঝড় যেহেতু হয়নি। চাষিরা বলছেন বাগানের 50 ভাগ গাছে এবার গুটি এসেছে, তা ধরে রাখতে চেষ্টা চালাচ্ছেন তারা। বিদেশে রপ্তানির প্রস্তুতি হিসেবে চলছে ব্যাগিং। শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে আমের ভালো ফলন মিলবে আশা তাদের। আশাবাদী যে আমের দাম একটু বৃদ্ধি পাওয়ার আশাতে আছি। বিভিন্ন রকমের পোকামাকড় জন্য আঘাত হানতে না পারে এই জন্য পলিব্যাগটা করা। বিদেশে যাচ্ছে 6টা দেশে ইনপুট করা আছে আম, যার কারণে আমরা বানলে সৌন্দর্য ভালো হয় আর আমরা জীবাণুমুক্ত। ফল গবেষণা কেন্দ্রের কর্মকর্তারা বলছেন তীব্র খরায় আক্রান্ত হলেও এখন পর্যন্ত গাছে যে পরিমাণ গুটি আছে তার একটি অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে কালবৈশাখীতে। গুটি টিকিয়ে রাখতে দ্রুত ছত্রাকনাশক ও কীটনাশক স্প্রে ও গাছের গোড়ায় পানি সেচ দিতে হবে। যেসব এলাকায় ইতিমধ্যে বৃষ্টিপাত সংঘটিত হয় নাই সেখানে এখনও কিন্তু এই সেচ প্রদান কার্যক্রম অব্যাহত রাখতে হবে। 15 দিন অন্তর অন্তর এই আম পাড়া অর্থাৎ আম হারভেস্ট করার 20 থেকে 25 দিন আগে এই সেচ কার্যক্রম বন্ধ করতে হবে। রাজশাহীতে এবার 19,600 হেক্টর জমিতে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,60,000 মেট্রিক টন, যা গত বছরের সমান। এবারও এই অঞ্চলের আম দেশের বাজারের পাশাপাশি বিদেশে রপ্তানির সুযোগ পাবে বলে আশা চাষিদের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।
তীব্র তাপদাহের পর নোয়াখালীতে টানা 3 দিন থেমে থেমে বৃষ্টি হয়েছে। এতে ব্যাপক ক্ষতি হয়েছে ক্ষেতের পাকা বোরো ধানের। একদিকে জমিতে পানি জমে যাওয়ায় পাকা ধান কাটা সম্ভব হচ্ছে না, অন্যদিকে ক্ষেতে কাটা ধান পচে যাচ্ছে। দাম পড়ে যাওয়ায় বড় ধরনের লোকসানের আশঙ্কায় কৃষক। সহকর্মী মাওলা সুজনের রিপোর্ট, জানাচ্ছেন শামীম হোসেন। চলতি মাসের শুরুর দিকে পাকতে শুরু করে বোরো ধান কাটতেও শুরু করেন কৃষক। ইতোমধ্যে প্রায় 40 ভাগের বেশি ধান কাটা হয়েছে, কিন্তু হঠাৎ করে গত 3 থেকে 4 দিনের বৃষ্টিতে ক্ষেতে জমে গেছে পানি। ফলে পাকা ধান নিয়ে বিপাকে কৃষক। এখনো বেশিরভাগ ধান মাঠেই রয়ে গেছে। কয়েকদিন তলিয়ে থাকায় ধানে গজানো শুরু করেছে চারা। ডিসেম্বরের উপরে হয়েছে ধান, এখন আমরা বৃষ্টির কারণে লইতে পারতেছি না। বৃষ্টি বন্ধ না হলে তো ধান লইতে পারতেন না। একটা বদিলে 800 হচ্ছে 900 টাকা 1000 টাকা চলে। যা গাড়ি বাড়িতে নিছিলাম এখন শুকাইতে পারতেছি না টানা বৃষ্টির কারণে, বুঝছেন। আমাদের ধানের অবস্থা খুব খারাপ। আমরা কৃষকরা এখন একটা দুশ্চিন্তার মধ্যে আছি। আমরা ধানের লেগুলি ধান কাটতে পারি না। এখন ওই খানিকান ধরা যায়, আবার খানিকান বৃষ্টি হয়, এই কারণে ধান এখন পানির ভিতরে লয়ে যাইতে আছি। এছাড়া করণীয় আর কিছু নাই। বৃষ্টিতে পাকা ধান ঘরে তুলতে কৃষকরা বিপাকে পড়েছেন স্বীকার করে জেলার কৃষি কর্মকর্তা বলেন, মাঠ পর্যায়ে কৃষি অফিসাররা বৃষ্টি পরবর্তী ধান ঘরে তুলে ফেলার পরামর্শ দিচ্ছেন। সাময়িক একটা এখন বিপর্যয় বলা যায় যে বৃষ্টির কারণে কৃষক কাটতেছেন না। কৃষককে বিশেষ করে যেহেতু বৃষ্টিপাতের সম্ভাবনা সামনেও আছে, 80% কাটলে যাতে দ্রুত গতিতে কেটে বাসায় নিয়ে আসে। মাঠে অনেক সময় কৃষক শুকানোর জন্য রাখে, যাতে না করে। এটা আমাদের উপসহকারী কৃষি অফিসার, উপজেলা কৃষি অফিসার এবং আমরা জেলা থেকে এই নির্দেশনা দিয়ে যাচ্ছি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলার 9টি উপজেলায় এবছরের বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 1,650,000 হেক্টর, যার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয় 4,75,582 মেট্রিক টন। তবে আবাদ হয় 1,04,086 হেক্টর জমিতে। নিউজ ডেস্ক, দেশ টিভি। কুষ্টিয়ায় ভেড়া পালন করে বাজিমাত করেছে মসজিদের এক ইমাম। 18 বছরে হয়েছেন কোটিপতি, কিনেছেন 30 বিঘা জমিও। শখের বশে একটি ভেড়া নিয়ে শুরু করলেও তার খামারে এখন রয়েছে 200-রও বেশি ভেড়া, যা থেকে প্রতি বছর আয় করছেন 4 লাখ থেকে 5 লাখ টাকা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্টে বিস্তারিত জানবো। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চর জগন্নাথপুর গ্রামের মসজিদের ইমাম রবিউল ইসলাম 2007 সালে শখের বশে কিনেছিলেন একটি ভেড়া। ওই বছরের 6 মাসের মাথায় 3টি বাচ্চা জন্ম দেয় ভেড়াটি। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক বাড়তে থাকে তার ভেড়ার সংখ্যা। কয়েক বছরের মধ্যেই তার বাড়িটি পরিণত হয় ভেড়ার খামারে। যদি 10টা 20 15টা বোন থাকে, 2টি করে ঘরে বাচ্চা হলে পরে বছরে মনে করেন যে একবার বাচ্চা দিলে পরে 20টা হয়, 2বার বাচ্চা দিলে পরে 40টা হয়ে যায়। গত 18 বছরে রবিউল তার খামার থেকে 5,000-এরও বেশি ভেড়া বিক্রি করেছেন, যা দিয়ে কিনেছেন 30 বিঘা জমি সহ বেশ কয়েকটি গরুও। বর্তমানে প্রতি বছর ভেড়ার খামার থেকে আয় করছেন 4 থেকে 5 লক্ষ টাকা। যে দেখুন আসে, আমি তাদের উৎসাহ দিই যে তোমরা ভেড়া করবো, তোমরা আমার মতো লাভবান হও, স্বাবলম্বী হও। রবিউলের এমন সাফল্য দেখে এলাকার অনেকেই এখন ঝুঁকছেন ভেড়া পালনে, স্বপ্ন দেখছেন স্বাবলম্বী হওয়ারও। আমি কিনেছিলাম 4টি থেকে আল্লাহর মধ্যে 50-60টি এখন হয়েছে। আমার 40টা ভেড়া মালিক বানাচ্ছে। আর এখন আমার ভবিষ্যতের আশা যে আমিও আস্তে আস্তে এরকম একটা খামার করব। প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন, অন্যান্য পশুর তুলনায় ভেড়া পালন লাভজনক, মাংসের স্বাদও ভালো। তাই আমিষের চাহিদা মেটানোর পাশাপাশি অর্থনৈতিকভাবে লাভবান করতে বেকারদের ভেড়া পালনে আগ্রহ বাড়াতে কাজ করছেন তারা। পালনে আসার ক্ষেত্রে আমরা ডে 1 থেকে ব্রিডিং যে কোনো পর্যায়ে, সমস্ত পর্যায়ে যে হেল্প লাগে আমরা সবই করব। ভেড়া পালন করে রবিউলের দেখানো পথে হাজারো যুবক উদ্যোক্তা হয়ে স্বাবলম্বী হবেন, তৈরি করবেন নিজের ও অন্যের কর্মসংস্থান, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।